অতিথি আপ্যায়ন চলছে ধুমধামে। রমি, জালিয়ে, কামরুল, রজব সবাই উপস্থিত রয়েছে। খাওয়া শেষে তারা আড্ডা শুরু করে। রমিজ বললেন, মঞ্জুর ছেড়া, জলিল, সঈদ এরা কি আইসে? কামরুল দাঁতের ফাঁক থেকে যত্ন করে গরু মাংস বের করেন। এরপর উত্তর দেন, না, আহে নাই। হেদিন সঈদের বাপে আমার কাছে গেছিল। ক্যারে গেছিল? সঈদরে যাতে মাতব্বরের হাত থাইকা বাঁচায়া দিই। হেরা এখন কই আছে? আছে কোনো হানে, কয়দিন পরপরই তো উধাও হালা যায়। এহনের ছেড়াদের দায় দায়িত্ব নাই বুঝলা। আমার যখন 10 বছর তখন খেতে কাজ করতে যাইতাম। কামরুলের কথা উপেক্ষা করে রমিজ অন্য প্রসঙ্গ তুললেন। ক্ষমতা যার বেশি, হের সুখ বেশি। আমার মাইয়াডা নির্দোষ আছিল, তবুও কেমনটা করছিল সবাই। আইজ মাতব্বরের ছেড়া বলে কিচ্ছুই হইল না, বদলা আমরা বিয়া খাইতে আইছি। রমিজের অসহায় মুখখানা দেখে কামরুল, রজব, মালেক হো হো করে হেসে উঠলেন। রমিজের দৃষ্টি অস্থির। পেট ভরে খাবার লোভে এখানে এসেছেন তিনি, নয়তো এখানে আসার এক ফোঁটাও ইচ্ছে ছিল না। পদ্মজা কিছুতেই খেতে পারছে না, অথচ ক্ষুধায় পেট চো চো করছে। চোখের সামনে এত মানুষ থাকলে কি খাওয়া যায়? পূর্ণা ব্যাপারটা ধরতে পেরে লাবণ্যকে বলল। লাবণ্য সবাইকে বেরিয়ে যেতে বলে, কেউ শোনে না, তাই সে ফরিনা বেগমকে নিয়ে আসে। ফরিনা বেগম সবাইকে বের করে দরজা ভিজিয়ে দিয়ে যান। ঘরে শুধু রানী, লাবণ্য, পদ্মজা, প্রেমা, পূর্ণা এবং প্রান্ত। পদ্মজা খাওয়ার জন্য প্রস্তুত হয়। পূর্ণা বলে, আপা, আমি তোমাকে খাইয়ে দেই? পদ্মজা অবাক হয়ে তাকাল। ঠোঁটে ফুটে মিষ্টি হাসি। পূর্ণা অনুমতির অপেক্ষা না করে এক লোকমা ভাত বাড়িয়ে দিল। পদ্মজার 2 চোখ ছলছল করে ওঠে। পূর্ণা কখনো খাইয়ে দেয়নি, এই প্রথম খাওয়াতে চাইছে। পদ্মজা হাঁ করে। লাবণ্য হেসে বলল, আমার এমন একটা বইন যদি থাকত। আমি তোর বইন না, বলল রানী। লাবণ্য চোখমুখ শক্ত করে বলল, জীবনে খাইয়ে দিসোস, আবার বইন কইতে আইসোস যে? তুই খাইয়ে দিসোস? পূর্ণা তো ছুটু, তুইও তো ছুটু। আগে পদ্মজা খাওয়াই সে, এরপর পূর্ণা। আচ্ছা, ভাত লইয়ায়, খাওয়াই দিম, রানী বলল। এখন পেট ভরা? হ, এখন তো তোর পেট, নাক, মাথা সবই ভরা থাকব। 2 বোনের ঝগড়া দেখে পূর্ণা, পদ্মজা হাসে। কি মিষ্টি দুজন, ঝগড়াতেও যেন ভালোবাসা রয়েছে। লাবণ্যের চেয়ে রানী বেশি সুন্দর, তবে লাবণ্যকে দেখলে বেশি মায়া লাগে। লাবণ্য যে রাগী, দেখলেই বোঝা যায়। গতকাল কি রাগটাই না দেখালো। ঘরে ঢুকল আমির। আমিরকে দেখেই পদ্মজা সংকুচিত হয়ে গেল। রানী প্রশ্ন করল, এইখানে কি দা ভাই? পদ্মজাকে নিয়ে যেতে হবে, ও খাচ্ছে। আচ্ছা, খাওয়া শেষ হলে নিয়ে যাব। বলতে বলতে আমির পদ্মজার সামনে বসল। লাবণ্য জিজ্ঞাসা করল, কই নিয়ে যাবা? আম্মার ঘরে। কেন? আম্মা বলছে নিয়ে যেতে। আম্মা একটু আগেই দেখা লেল। আমির হকচকিয়ে গেল। আমতা আমতা করে বলল, ও তাই নাকি? রানী তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে পরখ করে নিয়ে বলল, দা ভাই, মিথ্যে বলছ কেন? মিথ্যে আমি? অসম্ভব। আম্মা না, দাদু বলছে নিয়ে যেতে। এই তোরা যা তো, তোদের বান্ধবীরা আসছে, যা, হুদাই ঘ্যাং ঘ্যাং শুরু করেছিস। লাবণ্য কথা বাড়াতে চাইল, রানী টেনে নিয়ে যায়। প্রেমাও বেরিয়ে যায়। তারা বাড়ি থেকে পরিকল্পনা করে এসেছে একসাথে পুরো হাওলাদার বাড়ি ঘুরে দেখবে। পূর্ণা খাইয়ে দিচ্ছে। পদ্মজা আমিরের উপস্থিতিতে বিব্রত হয়ে উঠেছে। খাবার চিবোতে পারছে না। আমির পদ্মজাকে বলল, বড়ভাবি বলল, রাতে নাকি ঘুমাওনি? না, হ্যাঁ, আসলে ঘুম আসেনি। ঘুমাবে এখন? না না, কি বলছেন, বাড়ি ভর্তি মানুষ। পদ্মজা দ্রুত বলল, আমিরের চোখের দিকে তাকিয়ে। কথা শেষ হতেই চোখ নামিয়ে নিল। আমির বলল, আচ্ছা খাও, আমি আসছি। আপনি কি রাতে দাদুর ঘরে এসেছিলেন? আমির চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এই কথা শুনে চমকে তাকাল। পদ্মজার দিকে ঝুঁকে জানতে চাইল, কেন, কেউ কি এসেছিল তোমার ঘরে? আমিরের এমন ছটফটানি দেখে পদ্মজা খুব অবাক হল। সে অবাক চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, এসেছিল, শেষ রাত্রিরে। আচ্ছা, বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আমির পিছনে ডাকল, শুনল না আমির। হুট করে আমিরের পরিবর্তন পদ্মজাকে ভাবাতে লাগল। পদ্মজাকে নতুন করে আবার সাজানো হয়েছে। বাসর রাত নিয়েও হাওলাদার বাড়ির হাজারটা রীতি, সেসব পালন হচ্ছে। পদ্মজা নিয়মরীতি পূরণ করছে ঠিকই, তবে মন অন্য জায়গায়। বিকেলে সে দেখেছে আমির রিদওয়ানের পাঞ্জাবির কলার 2 হাতে ধরে কিছু বলছে। খুব রেগেছিল। তবে কি রিদওয়ানই এসেছিল রাতে? ও বউ, উঠো, এখন ঘরে গিয়া খালি 2 জনে মিল্লা 2 রাকাত নফল নামাজ পইরা লইবা। আনিশা, যাও, লইয়া যাও, দিয়াও ঘরে, বললেন ফরিনা। পদ্মজা কল্পনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে ফিরে আসে। খলিল হাওলাদারের 2 মেয়ে শাহানা, শিরিন এবং আনিশা পদ্মজাকে নিয়ে 2য় তলায় ওঠে। আমিরের ঘরে ঢুকতে আর কয়েক কদম বাকি।
পদ্মজা ঘোমটার আড়াল থেকে চোখ তুলে তাকায়। দরজা গোলাপ ফুল দিয়ে সাজানো, টকটকে লাল গোলাপ। হাওলাদার বাড়ির গোলাপ বাগান অলন্দপুরে খুবই জনপ্রিয়। পদ্মজার শুভ্র শীতল অনুভূতি হয়। কত সুন্দর দেখাচ্ছে! ঘরে ঢুকতেই তাজা গোলাপ ফুলের ঘ্রাণে শরীর মন অবশ হয়ে আসে। শুধু বিছানা নয়, পুরো ঘর লাল গোলাপ দিয়ে সাজানো। শাহানা পদ্মজাকে বিছানায় বসিয়ে দিল। এরপর বলল, ডরাইবা না, রাতটা উপভোগ করবা। এমন রাত জীবনে একবারই আসে। পদ্মজার লজ্জায় মরি মরি অবস্থা। সারা দেহ থেকে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। আনিশা সবকিছু ঘুরে ঘুরে দেখছে। একসময় বলল, আমার বাসর রাতটাও হুবহু এই রকমই ছিল। চারিদিকে গোলাপের ঘ্রাণ, ফুলের ঘ্রাণে ভালোবাসা আরও জমে উঠেছিল। এই বাড়ির বউদেরই কপাল। আমরা এই বাড়ি ছেড়ি হইয়াও জামাইয়ের বাড়িতে বাসর রাতের ঘর কাগজের ফুল দিয়ে সাজানি দেখতে হইছে, বলল শিরিন। আনিশা কণ্ঠে অহংকার ভাব নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বলল, এসব পেতে যোগ্যতা লাগে। যোগ্যতা ছাড়া ভালো কিছু পাওয়া যায় না। আমি উচ্চশিক্ষিতা এবং সুন্দরী ছিলাম, ভালো কিছু পাওয়ার যোগ্য ছিলাম, তাই পেয়েছি। আর পদ্মজা যথেষ্ট সুন্দরী, গ্রামে থেকেও পড়ালেখায় খুব ভালো, তাই সেও যোগ্য। তোমাদের না আছে পড়াশোনা, না আছে কোনো ভালো গুণ, গায়ের রঙও ময়লা, কাগজের ফুলই তোমাদের জন্য ঠিক ছিল। আনিশার কথাগুলো শুনতে পদ্মজার খুব খারাপ লাগে। কোনো মানুষকে এভাবে বলা ঠিক না। শিরিন হৈ হৈ করে উঠল, এই রূপ বেশি দিন থাকব না ভাবি। এত দেমাগ ভালা না। বিয়ার এতদিন হইছে, একটাও বাচ্চা দিতে পারছো? পারো নাই, তাহলে এই গরিমা দিয়া কি হইব? সন্তান ছাড়া নারীর শোভা নাই। আনিশা রেগেমেগে ফুঁসে ওঠে, গলা উঁচু করে বলে, সমস্যা আমার নাকি তোমাদের পেয়ারের ভাইয়ের, সেটা খোঁজ করো আগে। আমি এক্ষুনি জাফরকে সব বলছি। এতদিন পর বাড়িতে এসেছি এসব নোংরা কথা সহ্য করতে, অপমান সহ্য করতে। কালই চলে যাব আমি। আনিশা রাগে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। পদ্মজা হতবাক হয়ে যায়। শাহানা শিরিনকে ধাক্কা দিয়ে বলল, এত কিছু কেন কইতে গেলি? জানোস না এই ছেড়ি কেমন? আমি হের বড় হইয়াও হেরে কিছু কই না, এখন আরেক ভেজাল হইব। যা হওয়ার হইয়া যাক, আমরারে কেমনে পায়ে ঠেলতাছিল দেহ নেই? এইটা তো আমাদের বাপের বাড়ি, এত কথা কেন শুনতে হইব? শিরিনের কণ্ঠ কঠিন, সে আজ এর শেষ দেখেই ছাড়বে। নতুন বউডার সামনে এমনটা না করলেও হইত। ও পদ্ম, তুমি বেজার হইও না, এরা সবসময় এমনই লাইগা থাকে। পদ্মজা হাসার চেষ্টা করে। শাহানা দরজার বাইরে তাকিয়ে দেখে আমির আসছে নাকি। রাত তো কম হল না। শাহানা আরও অনেকক্ষণ সময় নিয়ে পদ্মজাকে বোঝালো কি করতে হবে, কিভাবে স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়। পদ্মজা সব মনোযোগ সহকারে শোনে। আমির ঘরে ঢুকতেই শাহানা শিরিন বেরিয়ে গেল। আমির দরজা লাগিয়ে পালঙ্কের পাশে এসে দাঁড়ায়। পদ্মজা পালঙ্ক থেকে নেমে আমিরের পা ছুঁয়ে সালাম করে। আমির দুই হাতে পদ্মজাকে আঁকড়ে ধরে দাঁড় করায়। পদ্মজা কেঁপে উঠে বড় করে নিঃশ্বাস নেওয়া অনুভব করে গভীরভাবে। পদ্মজার হৃৎস্পৃন্দ থমকে যায়। পায়ের তলার মাটি শিরশির করে ওঠে। তবে অদ্ভুত বিষয়, শুরুর মতো আমিরের স্পর্শ অস্বস্তি দিচ্ছে না তাকে, বরং ধারালো কোনো অজানা অনুভূতিতে তলিয়ে নিয়ে যাচ্ছে। আমির পদ্মজার ঘাড়ে থুতুনি রেখে বলে, প্রথম দিন তোমাকে দেখি সেদিনই মনে মনে পণ করি তোমাকেই বিয়ে করব। তবে ভাবিনি প্রথম দিনই আমার কারণে এতটা অপদস্থ হতে হবে তোমাকে। অনেক চেষ্টা করেছি সব আটকানোর, পারিনি। সেদিনই বাড়ি ফিরে আব্বাকে বলি আমি বিয়ে করতে চাই পদ্মজাকে। প্রথম কেউ রাজি হচ্ছিল না, পরে রাজি হয়ে যায়। মনে হচ্ছে চোখের পলকে তোমাকে পেয়ে গেছি। পদ্মজা নিশ্চুপ। সে অবাধ্য অজানা অনুভূতিদের সাথে যুদ্ধ করবে নাকি সখ্যতা করবে ভাবছে। আমির পদ্মজাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়। পদ্মজা পাথরের মতো শক্ত হয়ে গেছে। আমির বলল, তোমায় আমি পদ্মফুল দিয়ে একদিন সাজাবো, নিজের হাতে সাজাবো। কথা বলো। আল্লাহ, আবার কাঁপছ? আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, স্থির হতে পারবে। এই কি হল? পদ্মজা শরীরের ভার ছেড়ে দিয়েছে আমিরের ওপর। আমির দুই হাতে শক্ত করে ধরে রাখে। সেদিন রাতে জান্নাতের সুবাস এসেছিল ভরে। পদ্মজা নিজের অস্তিত্বের পুরো অংশ জুড়ে স্বামীরূপে একজন পুরুষকে অনুভব করে। ভালোবাসাটা শুরু হয় সেখান থেকেই। মন মাতানো ছন্দ এবং সুর দিয়ে শুরু হয় প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। সকাল থেকে বাতাস বইছে। কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সেই বাতাসে। একটু শীতেল চারপাশ। গরুগাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি। পাশে আছে আমির এবং লাবণ্য। পদ্মজার পরনে সবুজ শাড়ি, ভারী সুতার কাজ, গা ভর্তি গহনা। এসব পরে থাকতে অস্বস্তি হচ্ছে, কিন্তু ফরিনা বেগমের কড়া নিষেধ, কিছুতেই গহনা খোলা যাবে না। আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে রেখেছে, ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে। আমিরের এহেন পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে। সে চাপাস্বরে বলল, কোথাও চলে যাচ্ছে না, আস্তে ধরুন। আমির চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাত ধরে। পদ্মজা বলল, মনে আছে তো কি বলেছিলাম?